আজকে একটা বিশেষ দিনে আমরা কামাল চৌধুরীকে পেয়ে গেছি। আজকে উনি জেমকন পুরস্কার পেয়েছেন। সবার কাছে আমি একটা করতালি চাইছি কামাল চৌধুরীর জন্য এবং যশোধরা রায়চৌধুরীর জন্যে। বাংলা কবিতা, বাঙালি কবিতা প্রবণ, সেটা আপনারা সকলেই জানেন। আমরা এখানে সকলেই আকাশ অংশত মেঘলা থাকুকের মতন আমরা সবাই অংশত কবি, আর সম্পূর্ণ তো দুই কবিকে আমরা পেয়েছি এখানে। বাংলা কবিতার বিশ্বাস প্রসঙ্গে এটা একটা সময়ের দাবি যে রবীন্দ্রনাথের পরে আমাদের বিশ্বের বিভিন্ন দেশে বাঙালি কবি বলতে রবীন্দ্রনাথকেই জানে, যেটা যে জানাটা আস্তে আস্তে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। সাম্প্রতিককালে একটা বিশিষ্ট ফরাসি অনুবাদকের একটা আলোচনা আমি শুনছিলাম। উনি বলছিলেন যে সাপোর সঙ্গে নাকি এখন রবীন্দ্রনাথকে গুলিয়ে ফেলে ফরাসি প্রজন্ম, অর্থাৎ ওই দাড়িওয়ালা মুখের ওইটা মনে করেন যে উনিও একটা কোনো সাধু শ্রেণীর মানুষ। কবি হিসেবে রবীন্দ্রনাথকে ফরাসিদের নতুন প্রজন্ম চিনতে পারেন না। ফলে তো হবেই, তার বাংলা একটা ভাষা যেটা রবীন্দ্রনাথের মধ্যে দিয়ে বিশ্ব জয় করেছিল, সবাই জানত। সেই ভাষাকে পরবর্তীকালে এত কবিতা লেখা হয়েছে, এত বিশ্বমানের কবি এসেছেন, তাহলে কেন পরবর্তীকালে পৌঁছতে পারছে না বিশ্ববাসীর কাছে? আজকে তো সমস্ত বিশ্ব একটা গ্লোবাল ভিলেজ বলা হচ্ছে। সেখানে আমরা এই ভাষা থেকে আন্তর্জাতিক যে ভাষাগুলো অনেক বেশি পরিচিত, সেই ভাষাতে অনুবাদের মধ্য দিয়ে যাওয়াটাই একমাত্র পথ। এখন এই অনুবাদে কবিতা কতটুকু রক্ষিত থাকে, মূল ভাষা কতটা থাকে না, সেগুলো নিয়ে একটা আলোচনা বিতর্ক রয়েছে। সেই সমস্ত কথাই আমরা শুনে নেব। আমি প্রথমে যশোধরা রায়চৌধুরীকে অনুরোধ করব বাংলা কবিতার বিশ্বায়ন সম্পর্কে তার মূল্যবান আলোচনা তিনি শুরু করুন। ধন্যবাদ বিভাস। আমি খুবই ভাগ্যবান, আমি কামাল চৌধুরী স্যারের সঙ্গে বসে আজকে এই আলোচনায় অংশগ্রহণ করব। প্যানেলটি দেখার পরই থেকেই আমি খুব পুলকিত এবং বিভিন্ন জায়গাতে আমার গৌরব বলে চলেছি। আমি ঢাকা লিট ফেস্টের 10ম সংস্করণে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। প্রথমে এইটুকু গৌরচন্দ্রিকা না করলেই নয় যে আমি আবেগাপ্লুত এখানে আসতে পেরে। তার অনেক অনেক কারণ আছে। আজকে সকালেই আপনারা ইনগরেশন সেশনে অমিতাভ ঘোষের কথা শুনেছেন। যতই ক্লিশে শুনতে হোক, আমি তারই একই কথা আবার বলছি, পুনরুক্তির মতো শুনতে লাগবে। কিন্তু আমার দিদিমা ঢাকায় জন্মেছিলেন, আমার দাদামশাই বরিশালের মানুষ এবং বানরিপাড়ার মানুষ, এবং তার বরিশালের আলেকান্দাতে তাদের বাড়ি। সেই সব গল্প শুনে আমি বড় হয়েছি। আর 2009 সাল থেকে আমার এখানে আসার কথা চলেছে এবং বারে বারে সেগুলো নানা কারণে ব্যর্থ হয়েছে। ব্যক্তিগতভাবে আমার চাকরি জীবনও সেই ব্যর্থতার একটা কারণ এখানে আসতে গেলে আমাকে যে অনুমতি ইত্যাদি সরকারি নিতে হতো, সেটা আমি সঠিক সময়ে নিয়ে উঠতে পারিনি। তার ফলে আমি হুট করে চলে আসতে পারিনি। এইবারে আমি ঠিক করলাম যে আমি আসবই আসবো, এবার আর কিছুতেই পিছনো যাবে না। তো শুরু হলো আমার বাংলাদেশ আসা। আশা করছি এরপর বারে বারেই আসবো এবং আমি একদিন বরিশালও যাব, এবারে নয় হয়তো। যাই হোক, এইটুকু বলে আসলে আমাদের জীবনটাই বোধহয় একটা স্ববিরোধিতায় ভরা। কারণ আমরা একই সঙ্গে বিশ্বায়নের কথা বলবো বলে আজকে এখানে বসেছি এবং মনে মনে একটা সুর বেঁধে এসেছিলাম যে বিশ্বায়িত পৃথিবীতে সর্বত্র কবিতা পৌঁছে যাবে এবং বাংলা কবিতা আমাদের সত্যিই সর্বত্র পৌঁছে যাচ্ছে। আজকে আপনারা যখন ভার্চুয়াল দুনিয়ায় বা সোশ্যাল মিডিয়াতে একটি কবিতা পোস্ট করছেন, সঙ্গে সঙ্গে লস অ্যাঞ্জেলেসের বন্ধুটি সেটা পড়ে ফেলছেন, আপনি ঢাকায় বসে লিখছেন, কলকাতার বন্ধু, জলপাইগুড়ির বন্ধু, নিউ ইয়র্কের বন্ধু সবাই একই সময় পড়তে পারছেন। এই বিশ্বায়িত দুনিয়ার কবিতা চর্চা, একে আমরা দুহাত তুলে চাইছি, আমরা আহ্বান করছি একে। এইটা যেমন রয়েছে, অন্যদিকে স্ববিরোধিতাও তো রয়েছে। যেমন এই যে আমাদের একটুখানি সীমান্ত, এটা পেরোতে গেলেও আমাদের ভিসা দেখাতে হয়, ইমিগ্রেশন ফর্মালিটি করতে হয়, লাইনে দাঁড়াতে হয়। আসলে আমার মনে হয় যে আমাদের পৃথিবী
যত বিশ্বায়িত, যত গোলকায়িত হচ্ছে, একই সঙ্গে তত বিচ্ছিন্ন হচ্ছে, তত বিভেদ এবং নানা রকম প্রাচীর, শুধু ফিজিক্যাল মানে শুধু শারীরিকভাবে যে একটি প্রাচীর খাড়া হয়ে আছে তা নয়, মানসিক প্রাচীরও তৈরি হয়ে চলেছে প্রতিনিয়ত। এই স্ববিরোধিতার থেকে আমাদের মুক্তি নেই। এবং বিশ্বায়ন কথাটি কি, কথাটির অর্থ কি, এটা যদি আমি ভাবি তাহলে আমরা জানবো যে আসলে বিশ্বায়ন বহু যুগ আগেই শুরু হয়ে গিয়েছিল। ঊনবিংশ শতাব্দী থেকে যখন এই আমাদের যে ভূখণ্ড, দক্ষিণ এশিয়ার ভূখণ্ড থেকে যখন ইনডেন্টেড লেবারদের নিয়ে যাওয়া হচ্ছিল বিদেশে, সেটাও কিন্তু বিশ্বায়ন। এবং এই যে ডায়াসপোরিক দক্ষিণ এশীয়রা এখন সারা পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে আছেন, এটাও বিশ্বায়ন। কাজে বিশ্বায়ন মানে কিন্তু শুধু 80 শেষ বা 90-এর শুরু থেকে নয়, কিন্তু আমরা যাকে এখনকার ভাষায় বিশ্বায়ন বলি সেটা 90 দশকে ভারতবর্ষে শুরু হয়েছিল পিভি নরসিংহ রাও এবং মনমোহন সিং এর হাত ধরে, এবং সমসাময়িক কালে নিশ্চয়ই সমস্ত দেশেই সেই ঘটনাটি ঘটেছে। এবং সেই ঘটনাটির মূল 2-3টে অভিমুখ আছে। একটা অভিমুখ হলো যে একটা বিরাট বড় বাজার সৃষ্টি হয়েছে, এবং বাজার শব্দটি সারা পৃথিবীতে এর আগে এতটা ক্ষমতাবান ছিল না যতটা হলো। দ্বিতীয়ত একটা বিশাল জিনিস হয়েছে, সেটা আমাদের মানসিক লোকে। আমরা যে দ্বিধা বিভক্ত পৃথিবীকে চিনেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, কোল্ড ওয়ার এবং বাম পৃথিবী এবং দক্ষিণ পৃথিবী বা আমেরিকা বনাম সোভিয়েত ইউনিয়নের যে পৃথিবী, এবং আমাদের অনেকেই বাংলাদেশেও এবং ওই বাংলাতেও আমাদের মধ্যে যে বামপন্থী মানসিকতা যে ছিল, সেটা একটা বিশাল বড় ধাক্কা খেয়েছিল যখন লেনিনের মূর্তিকে আমরা ভেঙে পড়তে দেখেছিলাম সে একই সময় 90-91 সালে। এবং 89 থেকে শুরু হয় সম্ভবত সোভিয়েত ইউনিয়নের পতন। এবং এই পতন দেখাটা কিন্তু আমাদের মানসিক একটা যুগের অবসান করলো। মানসিকভাবে আমাদের যে বিশ্বাস অবিশ্বাস আমাদের প্রজন্মের, সেটা শেষ করে দিল। এবং আজকেই কথা হচ্ছিল যে আমাদের পরের প্রজন্ম কিন্তু বিশ্বায়িত প্রজন্মেই জন্মগ্রহণ করেছে, কাজেই তাদের মানসিকতা সম্পূর্ণ আলাদা। আর তৃতীয় যে জিনিসটা হলো সেটা হচ্ছে তথ্যের বিস্ফোরণ হলো। জব অদ্রিয়ার বলেছেন যে আমাদের কাছে এখন অনেক ইনফরমেশন আছে, কিন্তু আমাদের কাছে কোনো মিনিং নেই। আমরা ক্রমশ অর্থকে হারাচ্ছি, আমরা বেশি বেশি করে তথ্য পাচ্ছি, এবং তথ্য এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে, মুঠোফোনের মাধ্যমে। এবং এত বেশি তথ্য আমরা পেয়ে গেছি যে আমরা আসলে অর্থ ব্যাপারটাই ভুলে গেছি। অর্থ মানে একটি শব্দের অর্থকে খুঁজতে আর এখন আমাদের ইচ্ছে করে না, আমাদের মস্তিষ্ক এখন হোয়াইট নয়েজে পরিপূর্ণ হয়ে গেছে। তো এই সমস্ত পরিপ্রেক্ষিতে বাংলা কবিতা কোথায় দাঁড়িয়ে আছে? আমরা আসলে যুক্ত না আসলে বিযুক্ত? আমরা কি পরস্পরের সঙ্গে কমিউনিকেট করছি আমাদের কবিতা দিয়ে, নাকি আমরা যে যার নিজের ঘরে বসে শুধু নিঃসঙ্গতার কথা বলছি, শুধু মুহূর্ত যাপন করছি, মুহূর্তিক আনন্দ এবং বেদনাকে খাতায় লিপিবদ্ধ করছি? খাতাতেও আর লিপিবদ্ধ করছি না, আমরা অনেকেই কাগজ কলম থেকে এখন ডিজিটাল মাধ্যমে লিখছি। এবং ক্রমশ আমরা কি পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছি, নাকি আমরা আসলে একই সঙ্গে এই মুহূর্তে যে লেখাটি লিখছি সেটা আমার দূর দূরান্তের বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারার আনন্দে উদ্বেল হচ্ছি? এই সমস্ত প্রশ্নগুলোই আমার মনে হয় আজকের এই বিষয়টির সঙ্গে আসে, এবং এর কোনোটারই শেষ উত্তর আমার জানা নেই। আমি এটুকু দিয়ে শুরু করলাম, তারপর হয়তো আমাদের আলোচনা আরো এগো। এই আমরা যেটা জানতে চাইছি যে অনুবাদ অন্য ভাষায়, যেটা বেশি সংখ্যক মানুষের কাছে, ধর তোমার একটা বাংলা কবিতা যেটা লস অ্যাঞ্জেলেসে একজন বন্ধু পড়ছে, সেও তো বাঙালি বলে পড়ছে, অথবা তোমার একটা অনুবাদ করে দিতে হচ্ছে। তোমার কি কোনো এরকম কাব্য সংকলন নিজের অনুদিত হয়েছে? না, আমার ইংরেজিতে এখন অবধি কোনো কাব্য সংকলন হয়নি। তবে এটা ঠিকই যে আমরা যে ভার্চুয়াল মাধ্যমে লিখি, তার ফলে আমাদেরই কিছু কিছু বন্ধু আছেন যারা সঙ্গে সঙ্গে অনুবাদ করে ফেলছেন, এবং সঙ্গে সঙ্গে তারা নিজেরা সেটা হয়তো শেয়ার করছেন ভালো লাগা থেকে। এরকম কবিতা আমি যদি জড়ো করি তাহলে একটা বই হয়তো হয়ে যাবে, কিন্তু তার মান সম্বন্ধে আমি খুব একটা এখনো আমি কনফিডেন্ট নই, হয়তো তার মধ্যে ঘষা মাজা করার প্রয়োজন আছে।
আর সত্যি বলতে কি, আমি যদি ইংরেজিতে অনুবাদ করিও আমার পাঠক কে হবেন সে বিষয়ে আমি খুব নিশ্চিত না। ধন্যবাদ যশোদারা। এখন কিন্তু এটা এই যে আমাদের বিকল্প মিডিয়া যে সোশ্যাল ওয়েবসাইটগুলো হয়েছে, সেই সমস্ত কারণে কিন্তু অনেক কবিতায় আমাদেরও দেখি কয়েকটা বাংলা কবিতা রাখা আছে, সেটা হয়তো অন্য ভাষায় কেউ অনুবাদ করেছে, একজন সে দুটো ভাষা জানে, এগুলো হচ্ছে। কিন্তু এগুলো একটা খুব একটা মানে হয়তো একটা যুগের সূচনার কথা বলছে, কিন্তু আমরা আমাদের থেকে আমি যশোদার যে সময়, স্বামী যে সময়, তার থেকে অনেক 2 দশক আগের কবি কামাল চৌধুরী, তার কিন্তু কবিতা অনুবাদ হয়েছে। এবং প্রথমে তাকে জিজ্ঞেস করে নি যে এই বাংলা কবিতা বিশ্বায়নেও তো একটা সুন্দর কথা বললো আর কি, আপনি এইটা আমাদের বলুন যে এটা কিভাবে কি হতে পারে। ধন্যবাদ। মানে আজকে আমারও খুব ভালো লাগছে যে যশোদারা এবং বিভাস চৌধুরী দুজনই আমার খুব প্রিয় কবি, এবং আমাদের বাংলা কবিতায় আমি মনে করি যে আসলে তারা যে কাজটা করছে এবং নিজের একটা আলাদা ভাষা রীতি ইতিমধ্যে তারা তৈরি করেছে, এবং তাদের সঙ্গে আমি আলোচনা করছি এবং আমরা আজকে যে বাংলা কবিতার বিষয় নিয়ে আলোচনা করছি, আমি মনে করি যে এটা দর্শক শ্রোতাদের মধ্যেও কয়েকজন খুবই গুরুত্বপূর্ণ কবি আছেন। ধারণা করি যে আমাদের আলোচনাটা প্রাণবন্ত হবে, যদি আমরা সব প্রশ্নের আসলে এখানে আজকে উত্তর দিতে পারবো। যশোদারা যে বিষয় নিয়ে যে কথাটা বলেছেন, এটা খুবই আসলে আমি মনে করি যে তার যে আলোচনা সেটা খুব গভীর, এবং এই আলোচনা থেকে আমরা আরো অনেক আলোচনার ভেতরে যেতে পারি। আসলে প্রথমত আমাদেরকে বোঝা দরকার, যেহেতু আমরা আজকে যে আলোচনাটা করছি সেটা মূল বিষয়টা হচ্ছে বাংলা কবিতার বিশ্বায়ন। আমরা মানে যদি অর্থনৈতিক টার্মে আমরা বিশ্বায়নকে নানাভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, অবশ্যই সেটা তো সম্ভবই, কিন্তু আমরা আজকে যেহেতু বাংলা কবিতার বিশ্বায়নের বিষয় নিয়ে আলোচনা করছি, তাহলে বাংলা কবিতাকে আসলে আমরা কিভাবে মানে সেভাবে সারা পৃথিবীতে পৌঁছে দিতে পারি, মূলত বলা যেতে পারে যে এটা হতে পারে পুরো সহজভাবে যদি আমরা বলি, এটা আমাদের একটা লক্ষ্য একটা হতে পারে। আবার আরেকটা আপনারা দেখবেন যে রবীন্দ্রনাথকে আমরা বলি বিশ্বকবি, তাহলে প্রথমত হচ্ছে কেন বিশ্বায়ন, অর্থাৎ তার অর্থটা হচ্ছে যে আমাদের কবিতা যাতে গ্লোবাল অডিয়েন্স পায়, অর্থাৎ গ্লোবাল লিডারশিপের কাছে পৌঁছতে পারে, এটা হচ্ছে একটা লক্ষ্য। আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথকে তাহলে আমরা কেন বলি বিশ্বকবি, তার কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথ প্রথম তার কবিতার ইংরেজি অনুবাদের মাধ্যমে তিনি বিভিন্ন ভাষাভাষী, বিশেষ করে প্রথমত ইংরেজি, তারপরে বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে পৌঁছতে পেরেছেন। সেজন্য কিন্তু আমরা রবীন্দ্রনাথকে বলি বিশ্বকবি। এই কথাগুলি কিন্তু হচ্ছে খুব সরল এবং মোটা দাগের কথা। আসলে পৃথিবীতে কোনো বিশ্বকবি নেই, কারণ আমি সব জায়গায় সারা পৃথিবীতে সকল জায়গায়, এমনকি আমি জীবন দাসকেও বাংলাদেশের সকল প্রান্তে পৌঁছতে পারি, সেটা হয় না। কিন্তু তারপরেও যখন লিডারশিপকে যদি চিন্তা করি, কেউ কেউ হয়তো রবীন্দ্রনাথকে পড়েছে, কেউ এখনকার সময় অনেক কবিকে জিজ্ঞেস করলে বা কোনো পাঠককে যদি জিজ্ঞেস করা, অনেকেই কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে বহির্বিশ্বে রবীন্দ্রনাথকে সেভাবে হয়তো জানেন না, কিন্তু তারপরে আমরা মনে করি আমরা রবীন্দ্রনাথের দিয়ে আসলে শুরু করতে চাই কথা। এখন রবীন্দ্রনাথ যখন আসলে, এটা আমরা জানি, এটা সবাই জানি, বিজয়ার সান্নিধ্যে যান আর কি, তো সেই সময় কিন্তু পুরবীর তার যে সিরিজের কবিতা, সেই কবিতাতে রবীন্দ্রনাথ কিন্তু উৎসর্গ করেছিলেন বিজয়কে। আপনারা জানেন ভিক্টোরিয়া কম্পকে, তো ভিক্টোরিয়া কম্পকে উৎসর্গ করার পরে একটা চিঠিও তিনি লিখেছিলেন। সেই চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন এই কবিতাগুলি তার সেই অভিজ্ঞতা, অর্থাৎ সেই সময় তিনি যে ছিলেন আর্জেন্টিনা ছিলেন এবং বুয়েনোস আইরেসে যে ছিলেন, সেই অভিজ্ঞতা দিয়ে লেখা। কিন্তু তারপরে তিনি এটা লিখেছিলেন, তোমার জন্য লেখা হলো তুমি এই কবিতাগুলি পড়তে পারবে না বা বুঝতে পারবে না। এটা হচ্ছে মানে কবিতার বিশ্বায়নের ক্ষেত্রে বা সাহিত্যের বিশ্বায়নের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় সমস্যা। তো সমস্যাটা আসলে বহুমাত্রিক এবং এটা নিয়ে বহু আলোচনা হয়েছে, ভবিষ্যতে আরো আলোচনা হবে। যেমন আমরা জানি যে টি.এস. ইলিয়ট একটা চমৎকার কথা বলেছেন। টি.এস. ইলিয়টের কথা হচ্ছে এরকম, তিনি বলেছেন যে কবিতা হচ্ছে খুবই কঠোরভাবে স্টাবনলি ন্যাশনাল, বলছে যে এটা এতটাই ন্যাশনাল যে এটাকে মানে সব কিছু সবসময় ট্রান্সফার করা যায় না বা সেভাবে অনুবাদ করা যায় না। আবার অর্ডেন বলছেন যে এটা হচ্ছে প্রভিন্সিয়াল, মানে একটা বিষয়, মানে আঞ্চলিক একটা সাহিত্যের মতো। তো এখন ধরেন যদি আমি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বিবেচনা করি, যেহেতু বাংলাদেশ একটা দেশ, এখন বাংলাদেশ যেহেতু একটা দেশ, স্বাভাবিকভাবে আমরা কিন্তু আমাদের বাংলা ভাষায় আমরা যে সাহিত্যটা রচনা করছি এখন, সেটাকে কিন্তু আমরা বলি আমাদের জাতীয় সাহিত্য। কিন্তু যদি ভারতের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টাকে, তাহলে কিন্তু বাংলা ভাষা একটা প্রদেশের সাহিত্য হয়ে যাচ্ছে। সমস্যাটা এই জায়গায়। এবং একইভাবে আপনি দেখবেন যে ভারতে যখন, কিংবা বাংলাদেশেও, আবার বহির্বিশ্ব আমি অ্যাংলোফোন কান্ট্রিগুলির কথা বাদ দিই, ইংরেজিতে যারা লিখছে
তাদেরকে বলা হচ্ছে যে তারা হচ্ছে গ্লোবাল রাইটার। এই যে আমাদের লিড ফেসবুক আমরা কিন্তু সেটা দেখি দেখি না, কিন্তু যারা বাংলা ভাষায় লিখছে বা স্বভাষায় লিখছে তারা কিন্তু আঞ্চলিক ভাষায় লেখে। এইগুলি কিন্তু খুবই একটা বড় সমস্যার জায়গাটা আগে থেকে বহু আগে থেকে এটা তৈরি হয়েছে। রবীন্দ্রনাথকে যদি আসলে ইয়েস কিংবা তার বন্ধুবান্ধব এসছেন তারা সেভাবে পরিচয় করে না দিত, কিংবা পরিচয় মানে পোয়েট্রি পত্রিকা রবীন্দ্রনাথের লেখা যদি ছাপা না হতো, তাহলে হয়তো রবীন্দ্রনাথ হয়তো নোবেল পুরস্কার পেতেন না এবং সে পরিচিতিটা সেটা পেতেন না। কিন্তু আমাদের দেশেও কিন্তু বা আমাদের বাংলা ভাষায় অনেক বিখ্যাত লেখক আছে, তারা হয়তো সেভাবে প্রপারলি অনুদিত হলো। যেটা বিভাস কিছুক্ষণ আগে কিন্তু অনুবাদের বিষয়টা বলেছে, এটা খুব জরুরি, এবং বলছে যে অনুদিত যদি হতো তাহলে সেটা কিন্তু সম্ভব হতো তাদেরকে আরও অনেক বেশি মানে পাঠকের কাছে পৌঁছে যাওয়া। তো কিন্তু এটা হচ্ছে একেবারে খুবই একটা ধরনের একাডেমিক অ্যানালাইসিসের মতো হয়তো একটা কথা, কিন্তু এখনকার যে সময় কিন্তু ক্রমাগত বদলায়। আর কবিতা তো আসলে ভাষার সব কিছুকে ধারণ করে এবং কবিতা ভাষার বাইরেও আর অন্য কিছুকে ধারণ করে অনেক সময়। এখন যে সময়টা আমরা যেটা বলছি যে এটা হচ্ছে একটা ভার্চুয়াল সময়, এবং আমরা এখন চতুর্থ বিপ্লবের কথা বলছি, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি। টোটাল পৃথিবীর কিন্তু আসলে মানচিত্রটা বদলে গেছে। এখন কিন্তু সীমারেখাটা যে কোনো মুহূর্তে একজন কবি একটা ফেসবুকে কিংবা অন্য কোনো মাধ্যমে তিনি একটা পোস্ট দিয়ে দেখা যাচ্ছে যে হয়তো খুব দূরে পৌঁছে যেতে পারেন, অর্থাৎ মানে আমেরিকার একজন পাঠকের কাছে যেতে পারেন। কিন্তু কোন পাঠকের কাছে বিভাস প্রসঙ্গটা তুলেছে, সেটা হচ্ছে যে কোন পাঠকের কাছে যিনি যেতে পারছেন, বাঙালি একজন পাঠকের কাছে যেতে পারছেন, কিন্তু তিনি কিন্তু কোনোভাবেই আরেকজন মানে অন্য ভাষার পাঠকের কাছে যেতে পারছেন। অন্য ভাষা পাঠকের কাছে যেতে হলে তাকে অবশ্যই অনুবাদের যে মাধ্যম আছে সেটাকে নিতে হবে। এটা হচ্ছে একটা দিক, মানে আমি আগে যেটা বললাম সেটার সাথে রিলেটেড একটা দিক। আরেকটা বিষয় হচ্ছে খুবই আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে যখন কবিতা লিখি, যখন আমরা একজন নেটিভ রাইটার হিসেবে, নেটিভ ইন দ্য সেন্স যে আমি বাংলায় যখন লিখছি বা বাংলা ভাষার একজন কবি হিসেবে, কিন্তু পাশাপাশি যখন আমরা ন্যাশনালিজমের কথা বলি, পাশাপাশি যখন আমরা আমাদের আইডেন্টিটির কথা বলি, কবিতার ভেতরে বা সাহিত্যের ভেতরে কিন্তু আমরা আইডেন্টিটিটাকেও কিন্তু সেভাবে আমরা সামনে নিয়ে আসি। এখন আইডেন্টিটি কিন্তু একটা বড় ক্রাইসিসে সারা ওয়ার্ল্ডে কিন্তু আছে। ক্রাইসিসটা কীরকম, যেমন ধরেন ডেরেক ওয়ালকটের একটা লেখা আমি পড়েছিলাম। ওয়ালকট সেই জায়গায় একজন সম্পর্কে একটা সেইলার, তার হচ্ছে যে মানে ডার্ক স্কিন, তো সে বলছে আই এম এ নিগার, সে বলছে যে আমি হচ্ছে একজন নিগ্রো। আবার একটু পরে বলছে আই এম এ ডাচ, আই এম এন আমেরিকান, আই এম এন ইংলিশ। তার মানে হচ্ছে যে সে বদলে যাচ্ছে, ক্রমাগত বদলে যাচ্ছে। আমার একটা জায়গায় এসে সে বলছে যে সম্ভবত আই এম এ নোবডি অর আই এম এ নেশন। কথাটা খেয়াল করবেন, হ্যাঁ। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে একটা ফ্লুইড জায়গার মধ্যে কিন্তু আমরা আছি সমস্ত ওয়ার্ল্ড এখন। যে কারণে এটা একটু আমার মানে বেনেডিক্ট অ্যান্ডারসন নামে একজন বিখ্যাত লেখক আছেন, ন্যাশনালিজমের উপর তিনি লিখেছেন। তিনি বলেছেন যে এটা হচ্ছে অনেকটা ইমার্জেন্ট একটা কমিউনিটিতে। আমরা এখন আসলে যে জায়গাটাকে বাস করছি, আমরা একটা ফ্লুইড আইডেন্টিটি জায়গায় বাস করছি, কারণ এই ভার্চুয়াল জগতের কারণে। আর পাশাপাশি আমরা কিন্তু একটা ইমার্জিন কমিউনিটির ভেতরে যাচ্ছি। তাহলে কি আমরা আসলে বিশ্বায়নটা এসে করতে পারবো না? অবশ্যই আমরা করতে পারবো। কোন জায়গাটা করতে পারবো? যেমন ধরেন কবিতার কিন্তু বিভিন্ন মাধ্যম আছে, আপনি দেখবেন যে মাধ্যমগুলো কিন্তু ট্রাভেল করে কীরকম, যেমন সনেট ইটালিতে তৈরি হয়েছে, মানে অর্থাৎ শুরু হয়েছে, আজকে সারা পৃথিবী ট্রাভেল করছে। গজল কোথায় হয়েছে? আরবিতে, মানে অ্যারাবিকে, সেটা কিন্তু সারা পৃথিবীতে আজকে বিভিন্নভাবে আমরা ফার্সি গজল বা বাংলা গানও হচ্ছে, অর্থাৎ বিভিন্নভাবে কিন্তু হাইকু জাপানে, কিন্তু এখন আমাদের বাংলাদেশের অনেকে হাইকু লিখছে। তো অতএব দেখা যাচ্ছে যে কবিতার যে মাধ্যমগুলি আছে, মাধ্যমগুলি কিন্তু ট্রাভেল করছে, অর্থাৎ এই মাধ্যমগুলির মাধ্যমে এক ধরনের বিশ্বায়ন কিন্তু ঘটছে, যেটা অনেক আগে থেকে, দর্শকরা যেটা বললেন অনেক আগে থেকে কিন্তু এই প্রক্রিয়াটা যে শুরু হয়নি ব্যাপারটা সেরকম না। কিন্তু যেটার এখন খুব জরুরি, অর্থাৎ এই ফ্লুইড সোসাইটিতে, সেটা হচ্ছে আমি ইমাজিনেশনটাকে আসলে কীভাবে ট্রান্সফার করতে পারছি। এখন ধরেন আমি ভাষাটাকে পুরোপুরি ট্রান্সফার করতে পারছি না, কিন্তু আমার যে ইমেজ, আমার যে রূপক, কিংবা ধরুন মানে আমার যেটাকে আসলে বলা হয় ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, ফিগারেটিভ ওই অর্থে যে আমরা অনেক সময় বলি না, রবীন্দ্রনাথ বলেছে আমার চেতনার রঙে পান্না হলো সবুজ। পান্না তো এমনিতেই সবুজ, কিন্তু রবীন্দ্রনাথ নিজেকে বলছেন আমার চেতনার রঙে, তার অর্থটা কী? আমি যেটুকু বুঝি আর কি, সেটা হচ্ছে যে আমার চেতনার রঙ বলতে ওই তিনি তাকে নিজেকে ওইখানে আরোপ করছেন, ওই যে আরোপ করার মাধ্যমে তিনি আরেকটা যে রং তৈরি করছেন, যে ইমেজটা তৈরি করছেন, সেটাই কিন্তু ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। মনে রাখতে হবে যে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ কিন্তু ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই জায়গাটাকে আমি কিভাবে ট্রান্সফার করি খুব কঠিন, কিন্তু এটা হচ্ছে আমার ইমাজিনেশন দিয়ে হয়তো আমি একজন
মানে অর্থাৎ সেভাবে অনুবাদ যদি করা যেত যেখানে ছিলাম বিভিন্ন ওইখানে এই ভাষায়, একটা আমারও এই কাজটা আছে, খুব একটা জরুরি। বাকি আছে আমার। অনুবাদ যদি আমরা প্রপারলি করতে না পারি, আবার অনুবাদের জায়গাতে আরও প্রসঙ্গ আমি হ্যাঁ, একটু পরে এদিকে- আবার তো বলবো যদি সুযোগ পাই, কিন্তু এই অনুবাদের জন্য আসলে খুব ভালো সেরকম অনুবাদক দরকার। প্রসঙ্গক্রমে ওই আমি একটু বলি দেখি, মানে সেটা হচ্ছে যে মানে কিছুদিন আগে আমি খুব সৌভাগ্য নিজেকে মনে করি সেজন্য যে আমার এমনিতে মানে ইংরেজিতে তো আগে হয়েছিল, আমাদের এখানে বাংলাদেশেও হয়েছে, তো হিন্দিতেও কিন্তু আমার একটা বই অনুবাদ হয়েছে, দিল্লি থেকে বেরিয়েছে। তবে একটা অ্যারাবিকে আমার একটা কবিতার গ্রন্থ প্রকাশিত হয়েছে। এইটা আমার কাছে একবার অন্যরকম লেগেছে। আমি এটা কিন্তু প্রথম কোনো বাঙালি কবি বই ওই ভাষায় হলো, তার জন্য একটা অভিবাদন ওনার প্রাপ্য। অনেক ধন্যবাদ। আর এটা মানে বেরিয়েছে মিশর থেকে, মিশরের কায়রো ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, যেটা সেই বুক ফেয়ার আমার এই বইটা বেরিয়েছে, কামাল চৌধুরী কাসাইদ মুক্তারা। বইটার নাম আমি নিজেও ভালো করে পড়তে পারি, কিন্তু কারণ হচ্ছে যে আসলে ওই কবিতাটা পড়া তো আসলে কঠিন। তো কাসাইদ মুক্তারা মুক্তারা, কাসাইদ মুক্তারা। তো এটা এবারে দুবাইতেও মানে প্রকাশক নিজেও এসেছিলেন, তারপরে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত অনুবাদ করেছে একজন প্যালেস্টাইনের অনুবাদক, এবং তিনি আবার থাকেন ফ্রান্সে থাকেন, উনি ইংরেজি থেকে অনুবাদ করেছেন, এবং অনুবাদের সময় আমার সঙ্গে ফোনে কথাবার্তা বলে অনেক বিষয় উনি মানে ঢালাই করে নিয়েছেন যে ঠিক আছে কিনা। যেমন একটা প্রশ্ন উনি করেছেন যে অল মাইটি শব্দটা আমি ব্যবহার করেছি ইংরেজিতে, আমার যে অনুবাদটা হয়েছে সেই অনুবাদটাতে অল মাইটিতে এতে আপনার স্মল লেটারে দেওয়া আছে। তো উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে তুমি স্মলে কেন এটা, আমি বললাম যে এটা অনুবাদক করেছে, এটা আসলে ক্যাপিটাল হবে। হ্যাঁ, তখন উনি বলেছেন যে আমি এইটা জানার জন্য তোমাকে ফোন করেছি, যে কারণ হচ্ছে যে দুইটা কিন্তু দুই রকম মিনিং হয়ে যায়। তো এইভাবে উনি কিন্তু অনুবাদটা দেখেছেন। যাই হোক, আমি খুব সৌভাগ্যবান যে হঠাৎ করে ঘটনাচক্রে আমার কবিতা একজন ভালো অনুবাদকের হাত দিয়ে হয়েছে। ভবিষ্যতে আমি ধারণা করি, যেমন আমি এবারে শারজা বুক ফেয়ারে গিয়েছিলাম, সেখানে আমার বই মানে আরবি ভাষার বইয়ের সঙ্গে মানে প্রদর্শিত হচ্ছে বা বিক্রি হচ্ছে কিনা সেটা আমি জানি না, বাট হচ্ছে। হ্যাঁ, মানে এই অর্থে মানে ভালোই লাগছে আর কি। তো আচ্ছা, দুবাইতে একটা প্রকাশন উৎসব হয়েছিল বইটার, এবং দুবাইয়ের অনেক কবিরা এসেছিলেন, তারা কেউ কেউ বলেছেন যে কবিতার অনুবাদগুলি ভালো হয়েছে, সেটা বলেছেন। তো তাতে আমি একটু আত্মস্থ হয়েছি। আর পাশাপাশি প্যালেস্টাইনের রাষ্ট্রদূত তিনি উপস্থিত ছিলেন, এবং আমাদের শিহাব তো ওখানে উপস্থিত ছিল, সে জানে অনেকে। তো যাই হোক, আমি এখন বেশি সময় নিই না, আমি বলি যে অনুবাদটা একটু ভালোভাবে করা দরকার যদি যেতে হয়, কিন্তু অনুবাদটার ভেতরে কিন্তু অনেক কারুকাজের বিষয় আছে। অর্থাৎ আমি আমার ইমেজটাকে আসলে কীভাবে ট্রান্সফার করব। সোসাইটি কিন্তু একটা হাইব্রিড সোসাইটি, এখন কিন্তু অনেক কিছুই কিন্তু দেখা যাচ্ছে যে আসলে অদল বদল হচ্ছে। এখন কিন্তু ওয়েস্ট আর ওয়েস্ট নেই। এখন যেমন মানে আমি একটা সিকিউরিটি কনফারেন্সে অ্যাটেন্ড করেছিলাম, সেই সিকিউরিটি কনফারেন্স, এটা অবশ্য প্রাইম মিনিস্টারের মানে সফরসঙ্গী হিসাবে, তখন আমি সরকারি চাকরি করি। তো সেটা হচ্ছে মিউনিক সিকিউরিটি কনফারেন্স। তাদের থিম যেটা ছিল, সেই থিমটা ছিল পোস্ট ওয়েস্ট, পোস্ট ট্রুথ। হ্যাঁ, এই যে কথাটা খুব গুরুত্বপূর্ণ। মানে ওয়েস্টে আমরা কিন্তু এখন আর যে সেন্টার কিন্তু আসলে ওয়েস্ট নেই। অর্থাৎ ইস্ট কিংবা আফ্রিকান কবিতা কিংবা আমাদের কবিতা বা অর্থাৎ এই অঞ্চলের কবিতা, এশিয়ান কবিতা, এগুলি কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জায়গায় কিন্তু দখল করে ফেলছে সাহিত্যে। অতএব এই বিষয়গুলিকে আসলে কীভাবে আমরা একটা সমন্বয় করে আমাদের সাহিত্যকে সত্যিকারে বিশ্বায়িত করতে পারি, সেই বিষয়টা অবশ্যই আরও আলোচনার আছে। আমার মনে হয় যে আমরা আরও শুনি, তারপরে হয়তো অবশ্যই আরও আলোচনা করা যাবে। তো ধন্যবাদ, এই পর্যায়ে আমি শেষ করলাম। হ্যাঁ, এবার চমৎকার বই। আমি যশোদারাকে বলবো যে একটা কথা তো একটা উঠে আসছে সেই নানা রকম, যে আমাদের যেমন একটা সমর্পিত কবিদের সঙ্গে আমাদের দেখা হয় খুব বাংলা ভাষায়, সেরকম সমর্পিত অনুবাদক দরকার, যারা কবিতাকে ভালোবেসে, কবিকে ভালোবেসে তার সঙ্গে মিশে একটা কাজ করে। এই কাজটা কিন্তু যারা আমাদের পৃথিবীতে যে ভাষাগুলো বেশি ছড়িয়ে পড়েছে, তারা তাদের ভাষাটাকে ছড়ানোর জন্যে, তাদের সংস্কৃতিকে ছড়ানোর জন্যে সেই রাষ্ট্রের পক্ষ থেকে, ভাষা প্রেমীদের পক্ষ থেকে কিন্তু এই কাজটা চলছে। অন্যদের অনুবাদ কিন্তু এখানে এসে পৌঁছচ্ছে, এবং কামাল দাদার যে অভিজ্ঞতা, তার থেকেও তো আমাদের সকলের কত একটা আনন্দ হলো যে বাংলা কবিদের এই জায়গাটায় যাচ্ছে। সেরকমই আমি যশোদাকে বলবো যে এই বিষয়টা তুমি কী ভাবছো, যে একটা অনুবাদের মধ্য দিয়ে যাওয়া ছাড়া আর কি কোনো পথ আছে? হ্যাঁ, অনুবাদের কথাটায় ফিরে আসা ছাড়া আমাদের কোনো উপায় নেই এই মুহূর্তে। কারণ আমরা বলছি বাংলা কবিতার বিশ্বায়ন, মানে বাংলা কবিতাকে আমরা বিশ্বের দরবারে পৌঁছে দিতে চাইছি।
এখানে আমি আমার মনে হয় না যে নেই, আমার মনে হয় আছে। এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা অনলাইন অনেক পত্রিকা দেখতে পাচ্ছি, এবং তার মধ্যে অন্তত আমি মানে এটা মনে করবেন না যে আমি স্বজন পোষণের জন্য বলছি, কিন্তু একটি উদাহরণ দিতে পারি যে অ্যান্টোনিম বলে একটি পত্রিকা, সেটা মিশিগান থেকে তৈরি করা হয়েছে। সেই পত্রিকাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অনেক কবিদের কবিতা ইংরেজিতে অনুবাদ করা হয় রেগুলারলি, এবং গদ্যও হয়। এবং তারা নিয়মিত অনুবাদের কর্মশালা করেন, তারা নিয়মিত অনুবাদের প্রতিযোগিতা করেন, এবং তাদের মধ্যে একটা ছোট দল তৈরি হচ্ছে। সেই দলটি কিন্তু অনুবাদক হিসেবে উঠে আসছে। এবং এখানেই স্বজন পোষণের কথাটা আসছে, কারণ আমার নিজের কন্যা, সে ইংরেজি নিয়ে পড়ে, কিন্তু সে ওই অ্যান্টোনিম গ্রুপে একজন মানে একেবারে বাডিং অনুবাদক হিসেবেই কিন্তু সে বেশ কিছু কাজ করে ফেলেছে। এবং শুধু কবিতা নয়, মানে সব রকম লেখাই, গল্প অনুবাদ করেছে। সে সম্প্রতি তার একটি বাংলাদেশের কোনো লেখকের গল্পের অনুবাদ বেরিয়েছে সেই পত্রিকাটিতে, কিন্তু এটি অনলাইন পত্রিকা। এবার এখন যদি আমি বিশ্বায়িত দুনিয়ার কথা ভাবি, তাহলে ওই ভার্চুয়ালের কথাটা বারবার এসে যাবে, এবং অনলাইনের মাধ্যমে না হলে। আর সেই পত্রিকাটির একটি মটো হলো যে বিদেশের লেখকদের ওই প্ল্যাটফর্মে নিয়ে আসা। কারণ এটা যদি দ্বিপাক্ষিক না হয় তাহলে তাদের কোনো আগ্রহ থাকবে না, তাদের নিজেদের লেখাও যদি সেই পত্রিকায় স্থান না পায়। এবং সেখানে কিন্তু বুলগেরিয়ার কবি বুলগেরিয়ান থেকে ইংরেজিতে অনুদিত, বা রাশিয়ান থেকে ইংরেজিতে অনুদিত নানা রকমের মানে ইংরেজি পত্রিকাই সেটি। এবার এটার আরও অন্য উদাহরণও থাকতে পারে, আমি শুধু একটি পত্রিকার কথাই জানি। কাজেই আমরা বিশ্বায়িত দুনিয়াতে যে আছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং আমাদের এই প্রয়াসগুলো জারি আছে। আর আবার ভার্চুয়ালের কথাই যখন ওঠে, তখন আমার সবচেয়ে আগে যেটা বলার ছিল সেটা মানে এখানে এসে আমার এটা বলার খুব ইচ্ছা ছিল অনেকদিন, যে এই যে অভ্র ফন্ট আমরা পেয়েছি ইউনিকোড, এটা তো বাংলাদেশেরই অবদান। এটা তো পশ্চিমবঙ্গ কোনোদিনই বহু পিছিয়ে ছিলাম আমরা ডিজিটাল দুনিয়ায়, এবং বাংলা ভাষাকে ডিজিটাল দুনিয়ায় নিয়ে আসার জন্য বাংলাদেশের যে অবদান, সেই জন্য আমার মনে হয় আমরা একটা হাততালি দিই, এবং আমরা কৃতজ্ঞ বাংলাদেশের কাছে। এবং এখনও যে ধরনের কাজ হচ্ছে যতটা এগিয়ে। একটা কথা আমি জাস্ট কামালদা আপনাকে বলি যে আমার মনে হলো যেটা হঠাৎ কথাটা শুনতে শুনতে, যে রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলা, রবীন্দ্রনাথ অবশ্যই নোবেল পাওয়ার পরেই বিশ্বকবি হয়েছেন, তাকে বিভিন্ন দেশের সম্রাট বা উচ্চতম শাসকরা ডেকে নিয়ে গিয়েছেন, সেই স্বীকৃতি তিনি পেয়েছেন বলে বিশ্বকবি হয়েছেন। কিন্তু একই সঙ্গে আমার এটাও মনে হয় যে মানসিকতায় তিনি ন্যাশনালিজমকে ছাপিয়ে বিশ্ব পথিক হয়েছিলেন বলে তাকে বিশ্বকবি বলাটা সফল। আমার প্রশ্ন, আমরা কি সেই আইডেন্টিটি জায়গায় পৌঁছেছি? আপনি যেহেতু আইডেন্টিটি নিয়ে অনেকটা কথা বললেন, যে একজন লিখি, আমার বিশ্বাস যে আমরা লিখি, আমার বিশ্বাস যে আমাদের মধ্যে এই বোধটা থাকা উচিত, আমাদের মধ্যে এই অহংকারটা থাকা উচিত, যে আজকে আমি আমার জায়গায় বসে যে কবিতাটি লিখছি, হতে পারে সেটি বাংলায় লেখা, কিন্তু আমি দেখেছি যে ইউক্রেনের একটি মেয়ে, তার একটি কবিতা আমি শুনেছিলাম, তৎক্ষণাৎ তার মুখে ইউক্রেনীয় থেকে তর্জমা করে ইংরেজিতে একজন অনুবাদিকা বলেছিলেন, আমার মনে হয়েছিল যে এটা আমিও লিখতে পারতাম। মানে আমার মনে হয়েছে যে বিশ্বের একই সময় দাঁড়িয়ে বিশ্বায়িত দুনিয়ার বিভিন্ন ভাষার বিভিন্ন কবি যা লিখছেন তা কিন্তু কোথাও গিয়ে একটা সুরে মিলে যাচ্ছে, এবং সেই জায়গায় আমার মনে হয় আমাদের আরও মনোযোগ দেওয়া উচিত। যখন আমরা লিখছি আমাদেরও সেই বোধটা থাকা উচিত যে আমরা একটা বিশ্বায়িত দুনিয়ারই নাগরিক, এবং সেখানে অবশ্যই আমাদের আইডেন্টিটি পলিটিক্স থাকবে, সেখানে অবশ্যই আমাদের নিজেদের যে লড়াইগুলো, কেউ সংখ্যালঘুর লড়াই লড়ছেন ভারতে বসে, কেউ নারীর লড়াই লড়ছেন, সেগুলো থাকবে। কিন্তু একই সঙ্গে আমরা যে একটা বিশ্বায়িত দুনিয়ার নাগরিক, এই সচেতনতা থেকে যদি আমি লিখি, এবং আমি যদি আমার সেই খোঁজ খবরটা রাখি,
মানে এটা কিন্তু একপাক্ষিক নয় যে শুধু বাংলাকে আমি অন্যদের কাছে পড়াবো বা অন্যদের কাছে ছড়িয়ে দেবো, আমারও অন্যদের লেখা পড়ার দায়টা থেকে যায়। এবং আরেকটা জিনিস তো বটেই যে এটা তো কোনো আধিপত্যবাদ নয় যে বাংলা ভাষা একদিন সারা পৃথিবীতে রাজত্ব করবে, এরকম কোনো দায়িত্ব আমরা মানে এরকম কোনো দাবি আমরা জানাতে চাইছি না। আমরা ওইটুকুই দাবি জানাতে পারি যে আমার কণ্ঠটি যেন পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের কণ্ঠের মতোই হয়ে ওঠে বা তাতেও প্রতিভূ হতে পারে, তবেই বোধহয় সত্যিকারের বিশ্বায়ন সম্ভব হবে বাংলা কবিতার। যশোদার একদম সঠিক কথাই বলেছে, মহৎ মনের জায়গা থেকে বলেছে যে কিন্তু আমাদের আমাদের তো এটা একটা মন খারাপ থাকতে পারে যে বাংলা ভাষায় লেখা বলে পদ্মা নদীর মাঝিটা কেউ পড়তে পারলো না, বাইরে এত লোক, এই সম্পদটা পৌঁছালো না। এই জায়গা থেকে আমি বলবো যে আপনি যদি কিছু সেটা তো আসলে প্রসঙ্গে আমার মনে হয় যশোদার হচ্ছে পুরো বিষয়টা খুব ভালোভাবে ব্যাখ্যা করেছে। আর আমি আগেই বলেছি আমাদের অনেক আসলে সেরকম প্রণম্য লেখক আছেন, এই কিছুক্ষণ আগে যেটা নাম উল্লেখ করা হলো, এরকম এরকম অনেক আছেন। মানে আমি মনে করি অনেক বিশ্বমানের কবিতা কিন্তু এখনও বাংলা ভাষায় অনেক ভালো কবিতা লেখা হচ্ছে। হ্যাঁ, অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু ইংরেজিতে লেখা হচ্ছে, অতএব ইংরেজিতে লিখলে আমি একবার একজনের একটা লেখা পড়েছিলাম, তিনি বলেছিলেন যে বাঙালিরা ইংরেজিতে যারা একটু কথা বলতে পারে তাদের হিরো মনে করে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো এই ইংরেজিতে যারা কবিতা লেখে সেটা সিনটেক্স বা এইসব ঠিকঠাক না হোক একটু আপত্তি নেই, মানে ইংরেজিতে লিখছে তাই বড়। এই যে একটা বড় সমস্যা, এই হীনমন্থনটা জায়গা থেকেও কিন্তু বের হয়ে আসতে হবে বিশ্বায়নের যে জায়গা থেকে। এখন সমস্যা হচ্ছে যে আমি আসলে আমাদের দেখাগুলো বলতে কিন্তু আমাদের সংস্কৃতি কিন্তু, কারণ ভাষার আসলে দুইটা দিক। একটা হচ্ছে যে ভাষা কিন্তু সংস্কৃতির প্রতিফলন ঘটায়। যেমন আমি যখন বলি যে আমি ভাত খাই, এটা খুব সহজ কথা। আমি ভাত খাই কিন্তু আমি তো রুটি খাই না, কারণ হচ্ছে আমি বাঙালি, আমি মাছের মধ্যে বাঙালি, স্বাভাবিকভাবে আমি ভাত মাছ খাই আমি বলি, এটা হচ্ছে আসলে সংস্কৃতির অংশ। কিন্তু আমি যখনই এই কথাটাকে একটু বাইরে অন্যভাবে বলতে যাব, তখন কিন্তু দেখা যাবে যে আমি অন্য ভাষা যখন বলতে যাবো, শুধু যে আমার সংস্কৃতি বলতে যাবে তা নয়, আমি ক্রিয়াপদও বলতে যাবো। এবং এইসব যে নানা বিষয় আছে সেগুলির সঙ্গে অ্যাকোমোডেট করার কিন্তু সক্ষমতা যদি অর্জন করা না যায়, রবীন্দ্রনাথ কিন্তু একটা চমৎকার কাজ করেছেন, সেটা হচ্ছে তিনি খুব একটা ভালো আপোষ করেছেন। তিনি অনুবাদগুলিতে কিন্তু আপনি দেখবেন, আপনারা যদি তারা এটা পড়েন, এবং তিনি একেবারে ফ্ল্যাট অনেকটা গদ্য কিংবা যদি আমি বলি সুন্দর এভাবে কিন্তু উনি অনুবাদগুলি করেছেন। এবং সেই অনুবাদগুলি যখন বাইরে গেছে সেটার ভেতরের যে আসলে মানে কথাগুলো আছে যে দর্শন, সেটা তাদেরকে আকৃষ্ট করেছে। তারা মনে করেছে আমরা একটা ঋষিতুল্য কবি পেয়ে গেছি। ব্যাপারটা এরকম 20 বছর পরে কিন্তু এটা উল্টো কথাবার্তা তারা বলেছে, বলেনি যে তাই তার, কিন্তু এইভাবে ধারণা করে কিন্তু তোমাদের কথাটা দাঁড়াচ্ছে কিন্তু প্রপারলি বলতে আমি বুঝাচ্ছি যে সকল বিষয় যদি আমি ট্রান্সফার করতে না পারি, তো তাহলেও আমি যদি অন্তত কিছুটা হলেও যদি করতে পারি, মানে 60% 70%ও যদি করতে পারি, আমি কীভাবে ভাবছি বৈশ্বিক প্রেক্ষাপটে যশোদা যেটা বললো, আমি মনে করি যে সত্যিকারের কবি সব সময় কিন্তু বিশ্বনাথ। হ্যাঁ, আমার নিজের একটা কবিতা আছে, আমি জানি না সেটা সেই মুহূর্তে আমি লিখেছিলাম নজরুলকে যখন ঢাকায় নিয়ে আসা, মানে মৃত্যুর পরে নজরুল, যে জন্ম যদি চুরুলিয়া, মৃত্যু তবে ঢাকার মাটিতে, কবিকে রুখতে পারে এরকম কাটা তার নেই। তো আসলে তো এটা আমার মনে হয় যে প্রত্যেকেরই কথা যে আসলে কবিকে তো রোখা যায়, কিন্তু ভাষাটা আমাদের কোনো না কোনো জায়গায় এসে রুখে দিচ্ছে। এই যে রুখে দিচ্ছে এই জায়গাটার জন্যে একটু ভালোভাবে, যেমন এই যে কিছুক্ষণ আগে যে পত্রিকাটার কথা বলা হলো, এরকম কিন্তু অনেকগুলো পত্রিকা আমি দেখি বিদেশি বলতে যেমন প্যালেস্টাইনের কবিতা অনুবাদ হচ্ছে, আপনার যেমন পোয়েট্রি ম্যাগাজিনে আপনি দেখবেন, কিংবা ম্যাসাচুসেটস রিভিউতে কিংবা সালমাগুন্দি বিখ্যাত ম্যাগাজিনগুলি বের হয়, কিংবা নিউইয়র্কের বেশি কবিতা অবশ্য ছাপে না, কিংবা প্যারিস রিভিউতে দেখবেন যে তারা কিন্তু বেশ কিছু ইন্টারন্যাশনালি তারা কিন্তু অনুবাদগুলি ছাপে। এখন একটা বিষয় হচ্ছে যে যখন অনুবাদ করা হবে, আপনি যে ভাষাতে অনুবাদ করেন না কেন, সে অনুবাদটা সেই ভাষার সঙ্গে ফিটিং যেটা হয় সেটা হতে হবে। সেটা না হলে কিন্তু তারা ওই কবিতা হিসেবে সেটাকে নেবেন। কারণ এবং ওই যে জায়গাটাতে আমাদের আসলে একটু বলা যায় যে ঘাটতি আছে আমাদের সেরকম অনুবাদকের সংখ্যা যে আসলে খুব বেশি আছে তা নয়, না থাকার কারণে আমাদের অনেক বিখ্যাত লেখক আমি বলবো যে আসলে সেভাবে পৌঁছতে পারছে না। এটা একটা বড় সমস্যা দাঁড়িয়ে গেছে। কারণ এখন যখন ধরেন আপনার এই লিটফেস্ট হচ্ছে, লিটফেস্টের বাইরে থেকে অনেক লেখক আসছেন, কিন্তু তারা সবাই ইংরেজি ভাষায় লেখেন কিংবা তাদের লেখাগুলি ইংরেজিতে অনুবাদ হয়েছে, আমরা জানতে পারছি, আমরা পড়তে পারছি, এবং আমাদের কাছে মনে হচ্ছে যে স্বাভাবিকভাবে তারা বিখ্যাত লেখক। কিন্তু
বাংলা সাহিত্যে দেবেশ রায়ের কথা বলবো, মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো, এরকম অনেক আছেন আমরা যাদেরকে আসলে সেভাবে হয়তো উপস্থাপন করতে পারি। এখন হচ্ছে যেটা যশোধরা কিছুক্ষণ আগে বললেন, যে এখন কিন্তু অনেক অনুবাদ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে একটা তারপরে সে অনুবাদগুলির পেছনে কীরকমই আছে, বাণিজ্যিকভাবে যে লেখককে তারা মনে করে যে সেটা খুব সেল করা যাবে, তারটা কিন্তু আগে ঘটছে, অর্থাৎ বাণিজ্য জায়গাটা এটা থেকে যাচ্ছে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা হলো, আপনি যদি মানে সারা পৃথিবীতে তো বিশ্বায়নের প্রক্রিয়া অনেক আগে থেকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আরও বেশি অর্থে যদি সাহিত্যকে আপনি পৌঁছাতে চান, তাহলে কিন্তু আপনাকে মানে কোনো না কোনোভাবে আপনার ভাষার ভেতরে একটা প্রবল অর্থনৈতিক শক্তি তৈরি করতে হবে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। কারণ হলো, আপনি দেখবেন যে খুব আপনার তুলনামূলকভাবে কম সংখ্যক মানুষ, এর মধ্যে আমি বলি বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভাষা। যদি আমরা এথনোলিঙ্গুইস্টিক মানে পার্সপেক্টিভে যদি আমরা দেখি, কারণ আপনি দেখবেন যে চীনের হানরা হচ্ছে জাতিসত্তার অর্থে, চীনের হানরা হচ্ছে সবচেয়ে বড় জাতিসত্তা। তাদের অনেকগুলি রাষ্ট্র, অনেকগুলি বলতে যেমন মেইনল্যান্ড চায়নাতে তারা আছেন, তারা সিঙ্গাপুরে আছেন, কিংবা তাইওয়ানেও আছেন। আরবরা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট আপনার এথনিক কমিউনিটি হিসাবে ভাষাভিত্তিক, সেটা তাদের প্রায় 14টার মতো দেশ আছে। বাঙালির কোনো রাষ্ট্র ছিল না। বাঙালির প্রথম জাতি রাষ্ট্র যেটাকে আমরা নেশন স্টেট বলি, সেটা বঙ্গবন্ধু নেতৃত্বে প্রথম নেশন স্টেট বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এটা বহু পরে হয়েছে। তো এখন এই যে এরকম জায়গাতে আমরা তো আসলে একটা মানে টেক অফ স্টেজে খুব ভালোভাবে এখন আছি। এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলা হয়েছে, প্ল্যাটফর্মটা কিন্তু তৈরি হয়েছে। এই প্ল্যাটফর্ম একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম, কিন্তু ভার্চুয়াল প্ল্যাটফর্ম এবং আমরা মানে যেটাকে বলে বাস্তব, দুটো জগতের মধ্যে কিন্তু আমরা বাস করছি। দুটো জগতের সমন্বয়ের মাধ্যমে সামনের দিনগুলিতে আসলে কবিতা কোন জায়গায় যেতে পারে, সাহিত্য কোন জায়গায় যেতে পারে, এবং সেই সঙ্গে অনুবাদের যে জায়গাটা, সেখানে যদি আমরা সেরকম একটা কমিশন করতে পারি। যেমন আমি বলি, অনুবাদটা আসলে কমিশন করা যাবে। কমিশনটা কীরকম? যেমন ধরেন আপনি বাংলা একটা ভালো অনুবাদ করবেন, যিনি বাংলা ভালো জানেন এবং ইংরেজিও ভালো জানেন, সেরকম একজন একটা অনুবাদ করানোর পরে যারা ওই মানে যেই ভাষায় আমি অনুবাদটা করাবো, সেই ভাষার যে আপনার আসলে ভাষার তো অনেক রকম কারুকাজ থাকে। এটা তো আমি ইচ্ছা করলে আমি সব ভাষার আমি মানে বাক্যবন্ধ ঠিক করতে পারবো না, কিন্তু যারা সিনট্যাক্স বলেন বা এটা বলেন ক্রিয়াপদ বলেন ভালো বোঝে, তারা কিন্তু একজন যদি একজন কবি ওই দেশ থেকেও কবি বসেন কিংবা ভালো অনুবাদক, তাহলে কিন্তু এটা একটু রিফাইন যাকে বলা হয়, মানে অনুশীলন করে রিফাইন করতে হবে। সেই কাজটা করতে পারলে আমার কাছে মনে হয় যে আমাদের কবিতাকেও আমরা অনেক ভালোভাবে দেখতে পারি। কিন্তু প্রাতিষ্ঠানিক সহযোগিতা দরকার এবং একইভাবে বেসরকারি উদ্যোগও দরকার। এই সকল উদ্যোগের সমন্বয়টা খুব জরুরি বলে আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ। আমি একটু যোগ করব, সেটা হচ্ছে যে আমি শুনতে পেয়েছি, আমি জানি না সত্যতা আপনি বলুন, বাংলাদেশে একটি ট্রান্সলেশন একাডেমি হয়েছে না? সেইভাবে না, ট্রান্সলেশনের উপরে বাংলাদেশে অনেক কাজ হচ্ছে হয়তো, যেটা আমরা ভারতে বসে বলি যে মানে জাতীয় ভাষাগুলির মধ্যেও অনেক বেশি অনুবাদের আমি দরকার। একটু বলে দিই, সেটা হচ্ছে বাংলা একাডেমি একটা অনুবাদ সেল আছে, তারাও কিছু অনুবাদ তারা করছেন, সেখান থেকে কিছু অনুবাদের বই বেরিয়েছে। আবার পাশাপাশি আমাদের কিছু অনুবাদক যারা আসলে বেসরকারি পর্যায়ে অনুবাদের কাজগুলি তারা করেন, তারাও নিজেরাও কিছু উদ্যোগ একটা অনুবাদের পত্রিকা বেরোচ্ছে। তাছাড়া আমাদের বেশ কয়েকজন অনুবাদক আছেন, তারাও যখন বিভিন্ন সময় অনুবাদ করেন সেগুলি প্রকাশিত হচ্ছে। এমনি অনুবাদের গ্রন্থ যে কম বেরোচ্ছে আমি সেটা বলবো না, সেটা হচ্ছে, কিন্তু সমন্বিত উদ্যোগ যেটা, সেই জায়গাটাতে বাংলা একাডেমিকে আমরা অনুরোধ করেছি যে যদি সেইভাবে, অর্থাৎ আসলে অনুবাদ করতে গেলেও কিন্তু অনুবাদককে তো আসলে পয়সা দিতে হয়, তারও তো মানে একটা বড় কাজ, এবং সেই অনুযায়ী তো সেভাবে আসলে মানে আমি মনে হয় মানে একটা প্রাতিষ্ঠানিক অবস্থা তৈরি করা, অবকাঠামো তৈরি করা, সেটা খুব জরুরি। সেটা আসলে পুরোপুরি এখনো হচ্ছে না, বাট ভবিষ্যতে হবে, কারণ গভর্নমেন্ট নিজেও চাচ্ছে এবং আমাদের সেরকম একটা প্রণোদন ভেতরেও একটা আর্জ আছে যেটা হচ্ছে। আমি যেটা দেখেছি, আমরা যেটুকু অনুবাদ বুঝি তাতে হলো যে অনুবাদক কিন্তু মূলত ঘরের খেয়ে বোনের মোষ তাড়ান এখনো অবধি। তিনি নিজের প্যাশন থেকে কাজ করে চলেন, এবং এই প্রচণ্ড প্যাশনটা না থাকলে তার পক্ষে ওই কাজটা করাই সম্ভব না। এবং তিনি নিজের লেখাটি নিজে না লিখে অনুবাদ করেন, মানে তার সৃষ্টিশীলতা রয়েছে, কিন্তু তিনি নিজের লেখাকে দিকে সৃষ্টিশীলতাটাকে প্রেরণ করেন না, তিনি অনুবাদের দিকে প্রেরণ করেন। কাজেই তিনি একটা আত্মত্যাগও করেন, কারণ বইটিতে তো তার নাম তলায় থাকে, মূল লেখকের নাম থাকে। সেটা একমাত্র এটার উত্তর এটাই সম্ভব যদি প্রাতিষ্ঠানিকভাবে সেই পরিমাণ টাকা পয়সা তাকে দেয়া হয়। তিনি যদি এটা যদি যথার্থভাবে একটা টাকা পাওয়ার মানে একটা পেশা হিসেবে, বৃত্তি হিসেবে গ্রহণ করার মতো যদি হয় অনুবাদের কাজটা,
তাহলেই একমাত্র সম্ভব সেই কাজটা করা। আমি একটি তথ্য ভুলে গেছিলাম যখন আপনি বলছিলেন অনুবাদের কথা, এটা খুব আনন্দের। ইনিও একেবারেই অপ্রাতিষ্ঠানিকভাবে করেন, লন্ডন বেসড একজন ভদ্রমহিলা। তিনি আমার কাছে কিছু বাঙালি মেয়েদের কবিতা চেয়েছিলেন, পাঠিয়েছিলাম। তিনি কিন্তু লন্ডন বেসড একটি ইংরেজি পত্রিকায় বারবার একটি করে কবিতা দিতে সক্ষম হয়েছেন। হ্যাঁ, এবং তুমি হয়তো জানো, ফেসবুকে দেখেছো, আমার একটি কবিতা সম্প্রতি গেছিল এবং তার আগে তৃষ্ণা বসাকের একটি কবিতা গেছিল। মানে পশ্চিমবঙ্গ থেকে দুজনের পরপর এনপিটি নামক পত্রিকাটিতে। এবারে তাদের থিম ছিল খাদ্য, মানে নারীদের কবিতা যার মধ্যে রান্না বা খাবার বা খাদ্যের কোনো রেফারেন্স আছে। এবং তিনি আমার কাছে যখন চাইলেন, আমি দেখলাম আমি 8-9টি কবিতা খুঁজে পেলাম বিভিন্ন সময় লেখা, যেগুলো রান্না বান্না বা খাবার, ভাত, অন্ন এইসব নিয়ে লেখা। সেগুলো খুঁজে তাকে দেওয়ার পর ওরা একটাই নিয়েছেন, কিন্তু সেটা যে ছাপা হয়েছে এটাও একটা ভালো চিহ্ন। কিন্তু তিনিও কিন্তু করেন সম্পূর্ণ নিজের প্যাশন থেকে। আসলে ওই প্যাশনের এলিমেন্টটা এখনো খুব জরুরি, যেহেতু যথেষ্ট টাকা পাওয়া যায় না এবং যথেষ্ট কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো আমাদের তৈরি হয়নি। নানা রকম কথা উঠে আসছে এই আলোচনা থেকে। আপনাদের মধ্যে থেকে আমাদের মাসুদুজ্জামানকে দেখতে পাচ্ছি, ও অনুবাদের কাজ করছে বিশ্ব কবিতার উপরে। এরকম আমি প্রথমে মাসুদকে দিই। একটা অভিজ্ঞতার কথা বলি, তাহলে অনুবাদের ব্যাপারটা একটু ভালো বোঝা যাবে যে বাংলা কবিতা বা বাংলা সাহিত্য বিশ্ব পর্যায়ে কিভাবে পৌঁছানো যায়। আমি একটা পত্রিকা সম্পাদনা করি, অনলাইন পত্রিকা, যেটা বলছিল যশোধারাও, সেটার নাম হচ্ছে দি আর্চার। একটা বাংলা পত্রিকাও আছে অনলাইন, সেটার নাম তীরন্দাজ। আর ইংরেজি যেটা আমি করি সেটা দি আর্চার, কিন্তু ইংরেজি না, এটা মাল্টিলিঙ্গুয়াল লিটারেরি জার্নাল। অর্থাৎ বাংলা কবিতা বহু ভাষায় অনুবাদ, যেরকম বললেন কামাল যে আরবি ভাষায় অনুদিত হয়েছে, সেরকম কামালের কবিতাও আমি অন্য ভাষার কবিদেরকে, অনুবাদকদেরকে দিয়েছি, সেটা ইংরেজি দিয়েছি, কারণ তারা তো আমার ভাষাটা বুঝবে না। ইংরেজি দিয়েছি, তারা সেই ইংরেজি থেকে কেউ ফরাসি করেছেন, কেউ স্প্যানিশ করেছেন, কেউ পোলিশ করেছেন, এবং সেইগুলোও আমি প্রকাশ করেছি। অর্থাৎ পোলিশ অনুবাদ, স্প্যানিশ অনুবাদ, ইংরেজি অনুবাদ এবং বাংলা লেখা। তো এইভাবে কিন্তু পত্রিকাটা করছি আমি, প্রায় গত 2 বছর ধরে করছি। আপাতত পত্রিকাটা একটা রিকনস্ট্রাক্ট করছি, সেই জন্য একটু বন্ধ আছে, অনলাইনে আবার পাওয়া যাবে। পত্রিকাটার নাম হচ্ছে দি আর্চার। আমার অভিজ্ঞতা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের উদ্যোগের অভাব আছে। এই উদ্যোগের অভাবে কিন্তু আমরা পৌঁছতে পারি না। আমি তো ব্যক্তিগতভাবে করি, বেসরকারিভাবে করি এবং নিজের অর্থায়নে করি। এটা যদি প্রাতিষ্ঠানিক অর্থায়নে হতো, প্রাতিষ্ঠানিক উদ্যোগ হতো, তাহলে আরো সমন্বিত হতো, আরো অর্থের যোগান দেওয়া যেত এবং আরো অনেককে যুক্ত করা যেত, আমরা যদি সেই পারিশ্রমিকটা দিতে পারতাম। তো এইখানে আমি আরেকটা অভিজ্ঞতার কথা বলে আমি শেষ করি। সেটা হলো, তাইওয়ানে আমি ছিলাম প্রায় 4 বছর, একটা বিশ্ববিদ্যালয়ে আমি পড়িয়েছি। আমি দেখলাম যে তাইওয়ানের সাহিত্যের ওপর পত্রিকা বেরোচ্ছে ত্রৈমাসিক, কিন্তু আমেরিকা থেকে বেরোচ্ছে, শিকাগো থেকে বেরোচ্ছে। এই পত্রিকাটা ওরা অর্থায়ন করে, ওই বিশ্ববিদ্যালয়কে তাইওয়ান সরকার অর্থায়ন করে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং সেখানে তারা অনুবাদ করে বিশ্ব পর্যায়ে ছড়িয়ে দেয়। এটাও কিন্তু আমরা করতে পারি কিনা, বা এই ধরনের উদ্যোগ কিভাবে হতে পারে, সেই প্রশ্নটা আমি রাখছি। একসাথে 2টো প্রশ্ন নিলে তারপর ঠিক আছে, সঠিক। অনিকেত স্বামী বলছি। খুব সার্গর্ভ আলোচনা হলো। শেষে মাসুদুজ্জামান ভাই যেটা বললেন, উনি তো নিজে একটা করেন, এরকম বিচ্ছিন্নভাবে ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশ, পশ্চিমবঙ্গে এই সমস্ত কাজকর্ম হচ্ছে। দি আর্চার পত্রিকাটা মানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে বের হয়। এটা যেমন উদ্যোগ, এরকম উদ্যোগ কিন্তু বাংলাদেশে প্রচুর রয়েছে, হয়তো আর্চারের মতো ওই পর্যায়ে, কিন্তু এরকম ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগের প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলা কবিতার বিশ্বায়ন কিন্তু শুরু হয়ে গেছে। শুধু কবিতা না, আমি যদি বলি যে বাংলা সাহিত্যের বিশ্বায়ন, সেটাও কিন্তু কবিতার চেয়ে আরও এগিয়ে রয়েছে আমি মনে করি। কারণ আমাদের বাংলা সাহিত্যের কিছু ছোট গল্প এবং উপন্যাস বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, কবিতার চেয়ে বেশি সংখ্যক লেখকের।
কবিতার বই যদি 10টা অনুবাদ হয়ে থাকে, তার চেয়ে 3, 4, 5 গুণ বেশি কথা সাহিত্যের বই অনুদিত হয়েছে বিভিন্ন ভাষায়, বিশেষ করে ইংরেজিতে। এখন কামাল চৌধুরী ভাই যেটা বললেন যে বাংলা ভাষা তৃতীয় অবস্থানে রয়েছে, এটা আমি ওইভাবে মনে করি না। তৃতীয় অবস্থানে যদি থাকে তাহলে এই বিশ্বের এত কোটি লোক বাংলা ভাষা নামে যে একটি ভাষা, সেটাই তো কয়েক কোটি লোক জানে না। আমি যদি সেটা সত্য ধরে নেই তাহলে আমাকে সেটা ওই অবস্থানে আমাকে যেতে হবে, কারণ বাংলা ভাষা এখন আন্তর্জাতিক মাতৃভাষায় স্বীকৃতি পেয়েছে। এখন এই যে আজকের যে টপিক বাংলা কবিতার বিশ্বায়ন, এই বিষয়ে যদি আমরা যেতে চাই তাহলে আমি আজকে মডারেটর বিভাস রয়েছেন, বিভাস সহ আমাদের মুখ্য আলোচক কামাল চৌধুরী এবং যশোধরা, তাদের কাছে আমি যে প্রস্তাবটি করতে চাই, এটি এই কবি মাসুদুজ্জামানের মতো ব্যক্তি উদ্যোগের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকলে হবে না, এটাকে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে। যেমন বাংলা একাডেমির একটা অনুবাদ সেল রয়েছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন যদি বাংলা একাডেমির মতো যে সংস্থা রয়েছে, এরকম একটি, যেটা যশোধরা বলছিল যে বাংলাদেশে নাকি একটি অনুবাদ সেন্টার রয়েছে, আসলে অনুবাদ সেন্টার নাই, ব্যক্তি উদ্যোগে রয়েছে, সরকারিভাবে নেই। তো সরকারিভাবে একটি অনুবাদ কেন্দ্র বাংলা একাডেমির মতো স্বয়ংসম্পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, এটি একটি উদ্যোগ। এবং মাসুদ ভাই সহ যশোধরাও বলেছেন যে আসলে অনুবাদ কর্ম যারা করেন তাদেরকে ওইভাবে পারিশ্রমিক সম্মানী দেওয়া হয়, যত সম্মানী দিয়ে যদি কিছু উদ্যোগ নেওয়া যায় তাহলে অবশ্যই বেরোবে, এবং বেসরকারি উদ্যোগের বাইরে সরকারি উদ্যোগ অবশ্যই থাকতে হবে। একটা গেল সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন একটি অনুবাদ কেন্দ্র স্থাপন করা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে। আরও 2-3টি প্রস্তাব আমি করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যে মিশনগুলো রয়েছে বিভিন্ন দেশে, দূতাবাসগুলো রয়েছে, এই দূতাবাসগুলো কিন্তু প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান করে থাকে, খামোখা কিছু অনুষ্ঠান করে কিছু টাকা অপচয় করে, সবচেয়ে অপচয় হয় তা না, কিন্তু কিছু অপচয়। এখানে প্রতি বছর যদি প্রত্যেক মিশনকে বলা হয় যে বাংলাদেশের উল্লেখযোগ্য 5 জন কবি বা 5 জন কথা সাহিত্যের বা 5 জন ছোট গল্পকারের 15টি বই বেরোবে প্রতি বছর, অথবা 15টি নাও 5টি বেরো, 2টা কবিতা, 2টা গল্প, 1টা উপন্যাস, এরকম 5টি বেরো, প্রবন্ধের এবং অন্যান্য যে নাটকের, সব মিলিয়ে যদি হয় তাহলে এই দূতাবাসগুলোর মাধ্যমে কোশ্চেন করো এই প্রশ্নটা খুব কড়া প্রশ্ন করো। আর এগুলো করার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিবন্ধকতা কি রয়েছে? আপনি এক সময় সরকারে ছিলেন, এখন সরকার ওইভাবে নাই, ঠিক আছে, তোমার এই প্রস্তাবগুলো সরকারিভাবে করা সম্ভব। ঠিক আছে, তোমার একটা শোনা হয়েছে। শোনো, তুমি যে কথাগুলো, যে প্রশ্নগুলি তুলেছো, এই প্রশ্নগুলি আমরাও আসলে প্রাতিষ্ঠানিক অবকাঠামোর কথা আমরা নিজেরাও বলেছি, এবং সেটা জরুরি, সেটা করা দরকার আছে। এবং অনেকগুলি উদ্যোগ বাংলাদেশে সেটা হচ্ছে, সেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, পশ্চিমবঙ্গেও আছে আলোচনা করেছি, এবং সমন্বিত শব্দটা ব্যবহার করেছি, তুমি হয়তো খেয়াল করবে। এই সমন্বিত উদ্যোগের যে কথাটা আমি বলেছি, তো এটা আসলে আমাদের কথাগুলি তুমি প্রতিধ্বনি করেছো, সেটা ঠিক আছে। মাসুদ ভাই যেটা বলেছে, মাসুদ ভাই খুব ভালো কিছু কাজ করছেন, যেমন করোনাকালে উনি কিন্তু একটা চমৎকার কাজ করেছেন, আমি প্রশংসা করি এটা। সেটা হচ্ছে সারা পৃথিবীর কবিতাকে উনি অনলাইনে এনে এবং বিভিন্ন দেশের কবিদেরকে তিনি সামনে এনে আসলে সেভাবে আমাদেরকে, এবং পশ্চিম বিভাস কিংবা যশোর আসছেন কিনা অনেক কবি, হ্যাঁ গ্রন্থিও, আমি বলতেছিলাম একটা করে গ্রন্থি তো এখানে উপস্থিত আছে, কিছুদিন আগে ওদের একটা সংকলনে বেরোচ্ছে, এবং তাদের সেখানেও আমি সংযুক্ত হয়েছিলাম। অর্থাৎ এরকম অনেকগুলি প্রতিষ্ঠান, আবার আমাদের এখানে যুক্ত বর্ণ নামে আরেকটা অনুবাদের পত্রিকা বেরোচ্ছে, যেটা মুজাফফর এবং ওরা করছে, আরও কেউ আছেন সেটার সঙ্গে হচ্ছে। এই উদ্যোগগুলি আরও সমন্বিত করে আমার মনে হয় একটু এগিয়ে নেওয়া যাবে। আর একটা প্রশ্ন, যেহেতু একটা উত্তর, মানে আমার একটা কথাকে মানে বলা হয়েছে যে এই কথাটা মনে করেন, এখানে মনে করার বিষয় আসলে আমি কি মনে করলাম বা আমি কি মনে করলাম না, সেটা আর একটা ভিন্ন বিষয়। সেটা হচ্ছে যে আমরা দেখেছি, পরীক্ষা করে দেখেছি, এবং শুধু আমি না, এবং আরও বহু মানে লেখক এই বিষয়টা মনে করেন যে যদি জাতিসত্তার দৃষ্টিকোণ থেকে দেখা হয়, যেমন বাংলাদেশে বাংলা ভাষীরা আছেন, পশ্চিমবঙ্গে আছেন, ত্রিপুরায় আছেন, মানে আসামে আছেন, বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এমনকি এখন লন্ডনে প্রতি বছর বইমেলা 1টা 2টা 3টা বহু হচ্ছে, আমেরিকাতে কত হচ্ছে বাঙালির বইমেলা, অর্থাৎ বাঙালিরা বহু জায়গায় ছড়িয়ে আছে। তো সংখ্যার দিক থেকে যদি দেখা হয়, অর্থাৎ মানে ভাষার জনসংখ্যা ভিত্তিক যদি হিসাবটা করা হয়, শুধু আমি এই কথাটা বলছি তা না, কিছুদিন আগে বেঙ্গলি নামে সুদীপ চক্রবর্তীর একটা বই বেরিয়েছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। সেই বইটা তো আমার কথাটাই, একই কথাটাই আছে, যে বাঙালিরা হচ্ছে 3rd লার্জেস্ট এথনিক কমিউনিটি, মানে ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ।
ততএব এটা মনে করার বিষয় না, এটা হচ্ছে যে আসলে কী অবস্থানটা তথ্য, এটা একটা ইনফরমেশন। তো এটাকে আমরা হয়তো এখন যদি আমি বলি যে কমিউনিকেশনের মাধ্যম হিসাবে তাহলে বাংলা, অবশ্যই বাংলা তৃতীয় না, সেক্ষেত্রে ইংরেজি হচ্ছে 1 নম্বর, কিন্তু ইংরেজি আবার ওই অর্থে কিন্তু 1 নম্বর কেন 6 নম্বরের মধ্যেও পড়বে না। অর্থাৎ এটা বুঝতে হবে যে আমি যে কথাটা বলেছি সেই কথাটা হচ্ছে একটা পার্সপেক্টিভে কথাটা বলা, এবং এই কারণে আমরা কমিউনিকেশনের যে দিকটা সেটার সঙ্গে অনুবাদও জড়িত আছে, সেটাকে আরও যদি ছড়িয়ে দিতে আমরা চাই তাহলে কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে, অনেক ভেতরে অনেকগুলি কাজ করতে হবে। যাই হোক, অপু বোধহয় একটা প্রশ্ন করতে চেয়েছে। অপু, হ্যাঁ প্লিজ। অপু কিছু বলবেন, চলে গেছে। আমরা যারা মাতৃভাষায় কবিতা লিখি আর কি, হ্যাঁ, পশ্চিমবঙ্গের বিশিষ্ট প্রকাশনা সংস্থা দেশ পাবলিশিংয়ের তরুণ প্রজন্মের কর্ণধার শুভঙ্কর দে অপু বলে ডাকি আমরা। আমরা যারা মাতৃভাষায় কবিতা লিখি আর কি, যে ভাবনা ভেবে সেই কবিতাটা লেখা হচ্ছে আর কি, যখন সেটা অনুবাদ হচ্ছে, যিনি অনুবাদ করছেন সেই ভাবনাটা কি আদৌ তার মধ্যে থাকে, নাকি এটা খানিকটা পাল্টে গিয়ে একটু ইংরেজি হলো, সেখান থেকে আবার যখন আরেকটা ভাষায়, ইংরেজি থেকে আরেকটা ভাষায় অনুবাদ হচ্ছে, এইটা হতে হতে যখন শেষ পর্যন্ত কি যে ভাবনা থেকে একজন কবি লিখছেন কবিতাটা, শেষ পর্যন্ত সেই ভাবনাটা থাকে? হ্যাঁ, এটা তো খুব চিরন্তন প্রশ্ন যে কবিতার অনুবাদ আদৌ হয় কিনা। এই প্রশ্নটা বারবারই আমরা ঘুরে ফিরে আসি। কবিতার অনুবাদ আদৌ করা খুবই সমস্যাপূর্ণ। আর একটু আগে সাংস্কৃতিক যে ভাষার মধ্যে অন্তর্নিহিত যে সাংস্কৃতিক উপাদান, সেগুলোকে অনুবাদে আনা অত্যন্ত কঠিন। অনুবাদককে তাহলে অসম্ভব শিক্ষিত হতে হবে সেই ভাষাটায়, যে ভাষা থেকে তিনি অনুবাদ করছেন। এবং আমরা দেখি যে অধিকাংশ ক্ষেত্রে ভারতীয় এক ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদ হলে সেখানে টিকা দিতে হয় এবং আমাদের সাংস্কৃতিক, ধর্মীয় নানা রকম উপাদান আমাদের লেখায় এমন ভাঁজে ভাঁজে মিশে থাকে যে প্রতিটার জন্য টিকা দরকার, কিন্তু টিকা দিয়ে ক্ষতবিক্ষত করলে আবার কবিতার আনন্দ থাকে না। ওই জন্য যেটা আমাদের আগেই বলেছেন, রবীন্দ্রনাথ নিজেই নিজের লেখা থেকে সাংস্কৃতিক লেয়ারটাকে সরিয়ে একটা বিশ্বজনীন এবং খুব জেনারেলাইজড একটা ভাবে তিনি লাইনগুলিকে সাজিয়েছিলেন যখন নিজে অনুবাদ করেছিলেন। পরে সেটা নিয়েও সমালোচনা হয়েছে। তবে কবিতার অনুবাদ অত্যন্ত সমস্যাপূর্ণ একটা বিষয়, এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা বোধহয় আলোচনা করা যায়। আসলে এই কবিতার অনুবাদ এই জন্য দেখা যায় যে বিশ্বজনীন যে অনুবাদগুলো এক একটা দেশে একজন কবি, যে কবিতাগুলো অনুবাদ হয়, যেগুলো একটু জনতার কবিতা, যেগুলোর মধ্যে ঘোষণা আছে, সেই কবিতাগুলো অনুবাদ করা যায়। যে জীবনানন্দ দাশ অনুবাদ করা যায় না, একদমই অনুবাদ করতে গেলে হয়ই না। আচ্ছা, একটা পুস্তকে আমি কবি কামাল চৌধুরীর কাছে একটি প্রশ্ন, যে রবীন্দ্রনাথের কথা বলা হলো, উনি বলেছেন যে রবীন্দ্রনাথের যে 70% কিংবা 60% যেটা করেছে, এই বাংলা কবিতার যে অনুবাদ হচ্ছে, আমি ইন্ডিয়ার কথা বলবো না, বাংলাদেশের যে কবিতা, অনেক কবিতা অনুবাদ হয়েছে, কিন্তু আমার মনে হয় যে এই কবিতার যে ইংরেজি অনুবাদ হচ্ছে, ইংরেজি অনুবাদের মানটা আসলে বোধহয় একটু সমস্যা আছে। এটি কিভাবে উন্নত করা যায়, যে এই প্রশ্নটি আমার। এই প্রশ্নগুলি তো আসলে অপু যে প্রশ্নটা করেছেন বা তুমি করছো যেটা, সেই প্রশ্নগুলি আসলে রিলেটেড। এই একটা লাস্ট ওনাকে যখন আমার মনে হয় আসলে আমি জানি না ওনারা কি যারা আছেন উদ্যোক্তারা আমাদের 5 মিনিটের বেশি সময় দেন। 5 মিনিট, ওকে গুড। প্রশ্ন থেকেও যেটা বলবার, আমার তো আমি ভীষণভাবে জমে উঠেছে যে এখানে আর বলার কিছু নেই। আমার একটা কথাই খালি বলার, আমরা কথায় কথায় সরকারের কাছে চলে যাই, তো এইটা একটা খুব মুশকিল ব্যাপার। কবিতা কিন্তু সম্পূর্ণ প্যাশনের ব্যাপার, এবং সরকার আমাদের যেমন আটকে রাখতে পারে না কবিতা লেখার জন্য, তেমন আর বাকি কিছুতেও আটকে রাখতে পারবে না। আমি আমার পাশেই বসে আছেন গ্রন্থির সম্পাদক শামীম শাহান, তিনি কিন্তু 22 বছর লন্ডনে চলে গেছেন, কিন্তু এখনো গ্রন্থি পত্রিকা কাজ করে যাচ্ছেন। আর পুরো প্যান্ডেমিক জুড়ে 100 পোয়েটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন ভাষাভাষী তাদের করেছেন তিনি, অনুবাদ হয়েছে এবং অ্যান্থোলজি বেরোচ্ছে। আমাদের আপনারা সবাই থাকবেন 10 তারিখে, 9 তারিখে রাতে আছে, হ্যাঁ, বাতিঘরে। তা এই যে কাজটা, সেটা হচ্ছে কবিতা যেমন আমাদের পারে কি, আমি দুজনকেই জিজ্ঞেস করছি সেটা, যে সত্যিই কি কবিতার মতো সব কি সরকার করতে পারবে? যেটা
এক্সকিউজ ছোট প্রশ্ন করব। এইটা প্রশ্নের একটাই উত্তর, সেটা হচ্ছে যে মানে আপনি যেটা বলেছেন খুবই জরুরি কথা, কিন্তু সরকার কেন সব করতে পারবে, এই প্রশ্নটা কেন মনে আসবে? এই প্রশ্নটা তার মানে হচ্ছে যে আপনিও সরকারের মুখোমুখি হতে চান, এই প্রশ্নটার মধ্যেই যাওয়া উচিত নয়। কারণ হচ্ছে সরকার হচ্ছে একটা বিমূর্ত সত্তা, এবং সরকার পরিচালিত হয় মূর্ত মানুষ দিয়ে। ওই যে মূর্ত মানুষগুলো, সেই মানুষগুলো এই জনগণেরই অংশ। অতএব সরকার এবং জনগণকে আপনি অভিন্ন একটা জায়গা দিতে হবে, না হলে আপনি এই কাজগুলি করতে পারবেন। থ্যাংক ইউ। আমি একটা মজা করে উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে সরকারের দায়ে যদি পড়ে কবিতাকে বিশ্বায়িত করা, প্রথম প্রশ্ন হবে কবির তালিকা তৈরি নিয়ে। কেউ একমত হবো না আমরা, সরকার যাদের বাঁচবে। আচ্ছা, আমার খুব একটা ছোট প্রশ্ন ছিল, মানে সবাই ইতিমধ্যে আলোচনা করেছেন, কিন্তু তারপর আমার খুব ইচ্ছা আরেকটু স্পেসিফিকলি জানতে যে বাংলা কবিতার বিশ্বায়ন নাকি বাংলা কবিতায় বিশ্বায়ন কোনটা নিয়ে আসলে আলোচনা করি? না, কবিতার বিশ্বায়ন, কিন্তু আলোচনার আমাদের লক্ষ্য কোন থেকে আসলে? হ্যাঁ, ওই আলোচনাটা কখনো এক রৈখিক থাকে না। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন তখন আপনি দেখবেন যে মাঝখানে যদি একটা তেমাথা পড়ে, তখন আপনি তেমাথায় যদি আপনার মধ্যে মাইন্ড ম্যাপিং করার মতো সক্ষমতা না থাকে, তাহলে আপনি কোন দিকে যাবেন আপনি ঠিক করতে পারবেন। অতএব কবিকেও কিন্তু ওই তেমাথায় দাঁড়িয়ে তিনি কোন দিকে যাবেন, এবং সকল আলোচনা যদি সেটা একাডেমিক হোক, সেটা সৃজনশীল মননশীল যে ধরনের হোক না কেন, তাকে ওই মাইন্ড ম্যাপিংয়ের জায়গাটা থাকতে হবে। সেই জন্য আপনি যে কোনো আলোচনার মধ্যে আপনি দেখবেন যে অনেক অনুষঙ্গ, অনেক বিষয় আশয়, অনেক কিছু এসে ভিড় করে, এবং স্বাভাবিকভাবে এই আলোচনাও আমরা সারা পৃথিবী পরিভ্রমণ করেছি, বাংলা ভাষা থেকে শুরু করে সব জায়গায়। এই হচ্ছে বিষয়। ওকে, লাস্ট থেকে এটাতে শেষ। হ্যাঁ, জি। আমি ফার্স্টেই সবাইকে ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে মাইক্রোওয়েভটা, আমি আউট অফ দ্য ওয়ে এসেছি। আমি প্রশ্নটা আমার ভাতিজি আছে, শুধু আপনারা খুব বিশ্বায়ন নিয়ে কথা বলছেন, শুধু ক্যানাডা থেকে এসছে, বাঙালি ঘরের মেয়ে হলেও ইংরেজি ভাষায় বেশি পারদর্শী। ওর সম্পর্কে আর ও ক্যানাডায় যে নিয়ে যে কাজ করে সেটা। No, thank you. Just a quick question to you. So, English বলছি, আমার বাংলা ভালো না। And I just wanted to know, what do you think your responsibility is as poets to connect with different audiences? আপনার virtual audience member বলছিলেন, but অন্য festival যেগুলি হয় অন্য দেশে, আপনার ওগুলিতে যান, do you go to those ones and do you connect with other contemporary audiences that want to learn about Bangladeshi poetry but maybe don't understand the language? When you attend those festivals, there's a chance to connect with different audiences that may connect with the concepts that you're talking about rather than the language. So my question is, what responsibility do you think Bangladeshi poets have to connect with audiences in other languages? বাংলা বলছেন? জি, বাংলা। ওকে, ফাইন। ইন দ্যাট কেস আমি বলি, সেটা হচ্ছে যে আসলে মানে পারফর্মিং আর্ট যেটা, সেটা কানেক্ট করতে পারে উইদাউট ল্যাঙ্গুয়েজ, মানে কিন্তু মানে অর্থাৎ সাইন ল্যাঙ্গুয়েজ বা যেভাবে করতে পারে। কিন্তু কবিতাটা আসলে একটা ভাষা, এই ভাষা থেকে আমরা কবিতা লিখি, বাংলা ভাষা লিখি। এখন আমি বাংলায় কথা বলছি, এটা যদি আরেকজন বাংলা এটা না জানে, সে আসলে বুঝতে পারবে না। তাকে যখন আমি অনুবাদ করে বোঝাবো, সেই কথাটাই আমরা আলোচনা করছি যে আমরা যখন বিদেশে যাই, তখন যদি কোনো বাইরের কোনো অডিয়েন্স থাকে, ইন দ্যাট কেস আমরা ট্রান্সলেটেড মানে পোয়েট্রি বা পোয়েমস যেটা থাকে, আমরা সেটা পাঠ করি, যাতে করে সো দ্যাট উই ক্যান অলসো রিচ টু দেম। আর কি ব্যাপারটা বোঝা গেল? কিন্তু আদারওয়াইজ মানে ইউ ক্যানট জাস্ট রিচ টু গ্লোবাল অডিয়েন্স আনলেস ইউ হ্যাভ ট্রান্সলেশন উইথ ইউ। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ।